আজ একটা নতুন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেটা হলো স্ট্রাকচারাল অ্যানালাইসিস। এই সাবজেক্টটা সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমরা সিভিল ইঞ্জিনিয়াররা যখন আমাদের যে পেশা, সেই পেশাতে যুক্ত হই, আমাদের যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হলো কোনো স্ট্রাকচারকে তৈরি করা। আর স্ট্রাকচারকে এমনভাবে তৈরি করতে হবে সেটা দুটো ক্রাইটেরিয়াকে অবশ্যই ফলো করবে। একটা হলো স্ট্রাকচারটা সেফ থাকতে হবে, অর্থাৎ স্ট্রাকচারটা জন্য কোনো লস হবে না, সেটা কোনো প্রপার্টি লস বা কোনো লাইফ লস হতে পারে, এগুলো যেন না হয়। আর স্ট্রাকচারটা তৈরি করতে গিয়ে যেন খুব বেশি খরচ না হয়, অর্থাৎ স্ট্রাকচারটা অবশ্যই ইকোনমিক্যাল হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য আমাদেরকে অনেক ক্যালকুলেশন করে স্ট্রাকচারের যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালকে প্রোভাইড করতে হয় এবং স্ট্রাকচারের যে ডাইমেনশন হবে সেটাকে ঠিক করতে হয়। আর এই কাজগুলো করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হয়, স্ট্রাকচারের যে বিহেভিয়ার, স্ট্রাকচার কেমনভাবে নিজের প্রপার্টিসটাকে শো করবে, সেইগুলোকে নিয়ে প্রথমে ক্যালকুলেশন করতে হয়। আর সেই কাজটাকেই বলা হয় স্ট্রাকচারাল অ্যানালাইসিস। এই ভিডিওটা স্ট্রাকচারাল অ্যানালাইসিসের প্রথম ভিডিও এবং এখানে আমরা শিখব যে স্ট্রাকচার অ্যানালাইসিস করতে গেলে প্রথমে কি কি জানা জরুরি। তো আমরা দেখে নিই যে সিভিল ইঞ্জিনিয়াররা বেসিক্যালি কি করে। সিভিল ইঞ্জিনিয়াররা বিল্ডিং তৈরি করে, যেটা আমরা সবাই জানি। যে কোনো ওয়ান স্টোরি বিল্ডিং বা কোনো মাল্টি স্টোরি বিল্ডিং, এগুলো সিভিল ইঞ্জিনিয়াররাই তৈরি করে। সিভিল ইঞ্জিনিয়াররা সার্ভেইং করে। এই যে ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে প্রকাশ করা হয় এবং এই যে ম্যাপটা তৈরি করা হয়েছে এটা কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে এবং তারা সবাই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়াররা ব্রিজ তৈরি করে, সেটা হতে পারে কোনো কংক্রিট স্ট্রাকচারের ব্রিজ অথবা কোনো স্টিল স্ট্রাকচারের ব্রিজ। সিভিল ইঞ্জিনিয়াররা রিটেনিং ওয়াল তৈরি করে। দেখতে পাচ্ছ এখানে অনেক বড় একটা রিটেনিং ওয়াল, যেটা এই যে পাহাড়ের যে রক বা সয়েল, এগুলোকে এই রাস্তার মধ্যে আসতে বাধা দিচ্ছে। ফ্যাক্টরি শেড তৈরি করে সিভিল ইঞ্জিনিয়াররা। হাইওয়ে তৈরি করে, ফ্লাইওভার তৈরি করে, রেলওয়ে তৈরি করে, রানওয়ে, এটাও কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররাই তৈরি করে। ড্যাম তৈরি করে বা ক্যানেল তৈরি করে। এখানে দেখতে পাচ্ছ দুটো ক্যানেল, একটার নিচে দিয়ে আর একটা চলে গেছে। এই ক্যানেলটা উপর দিয়ে চলে গেছে আর এই ক্যানেলটা কিন্তু নিচে দিয়ে চলে গেছে। তো জলের কালারটা দেখলে বুঝতে পারছো দুটো জলের কালার কিন্তু আলাদা, কেউ কাউকে কিন্তু টাচ করছে না। একটা ক্যানেলের নিচ দিয়ে আর একটা ক্যানেল চলে গেছে। এগুলো কিন্তু একটা চ্যালেঞ্জিং জব সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলো কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররাই তৈরি করে। বা টাওয়ার, এই মোবাইল টাওয়ার দেখছো, এই টাওয়ার বা টাওয়ারের ফাউন্ডেশন, এগুলো, এই যে টাওয়ারটা দেখছো, এগুলো স্টিল স্ট্রাকচার বা টাওয়ারের নিচে যে ফাউন্ডেশনটা রয়েছে, শক্ত ফাউন্ডেশনের উপরে টাওয়ারটা দাঁড়িয়ে আছে, এগুলো সবই সিভিল ইঞ্জিনিয়ারদেরই ডিজাইন করতে হয়। এই যে হাই ভোল্টেজ টাওয়ার দেখতে পাচ্ছ, এটাও সিভিল ইঞ্জিনিয়াররাই ডিজাইন করে বা তৈরি করে। ওয়াটার ট্যাঙ্ক, সেটা স্টিল স্ট্রাকচার হতে পারে অথবা কংক্রিট স্ট্রাকচার হতে পারে, এগুলো সিভিল ইঞ্জিনিয়াররা তৈরি করে। বা এই যে দেখছো স্ট্যাচু, এই ধরনের স্ট্যাচুগুলো কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররাই কিন্তু ডিজাইন বা তৈরি করে। তো সিভিল ইঞ্জিনিয়াররা যে কাজগুলো করে সেগুলোকে মোটামুটি এইভাবে আমরা ভাগ করে নিতে পারি। একটা হলো নন স্ট্রাকচারাল ওয়ার্ক, যেটা হলো সার্ভেইং ওয়ার্ক। এখানে কোনো স্ট্রাকচারাল পার্ট নেই, এখানে শুধু হরাইজন্টাল আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা ডিস্টেন্স মেজারমেন্টের কাজ। এই নন স্ট্রাকচারাল ওয়ার্ক বা এটাকে তুমি এইভাবে বলতে পারো, সার্ভেইংটাকে এইভাবে নন স্ট্রাকচারাল ওয়ার্কের মধ্যে তুমি ফেলতে পারো।
এখানে কোনো স্ট্রাকচারাল ব্যাপার নেই, কোনো ক্যালকুলেশন নেই, এখানে শুধু কোনো এরিয়া ক্যালকুলেশন বা লেন্থ ক্যালকুলেশন বা অ্যাঙ্গেল ক্যালকুলেশন এই সব ব্যাপারগুলো হয়। আর যে স্ট্রাকচারাল ওয়ার্ক সেটাকে তোমরা দুইভাবে ভাগ করতে পারো, একটা হলো ভার্টিক্যালি গ্রোয়িং স্ট্রাকচার আর একটা হরাইজন্টালি গ্রোয়িং স্ট্রাকচার। এই যে হাইওয়ে, রেলওয়ে বা রানওয়ে দেখছো, এগুলোকে আমরা হরাইজন্টালি গ্রোয়িং স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারি, এবং বাকি যে কাজগুলো স্ট্রাকচারগুলো দেখছো এগুলো সবই কিন্তু ভার্টিক্যালি গ্রোয়িং স্ট্রাকচার। দেখো এই সমস্ত স্ট্রাকচারের কিন্তু তোমার হাইটটা কিন্তু বেসের থেকে অনেক বেশি, এইভাবে তোমরা ধরতে পারো। এগুলো সব ভার্টিক্যালি গ্রোয়িং স্ট্রাকচার। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের সব থেকে চ্যালেঞ্জিং জব হলো ভার্টিক্যালি গ্রোয়িং স্ট্রাকচারের মধ্যে। সবগুলোই অবশ্য চ্যালেঞ্জিং জব, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো ভার্টিক্যালি গ্রোয়িং স্ট্রাকচার। কারণ ভার্টিক্যালি গ্রোয়িং স্ট্রাকচার ফেল করলে এখানে লাইফ লসের সম্ভাবনা অনেক বেশি। তো স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা মেইনলি ভার্টিক্যালি গ্রোয়িং স্ট্রাকচারের উপরেই করা হয়। এই সব ভার্টিক্যালি গ্রোয়িং স্ট্রাকচারগুলো দেখো, এখানে যেমন একটা মাল্টি স্টোরি স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারটা এরকম না হয়ে যদি এই রকম হতো, আমরা কি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারতাম? কখনোই পারবো না, কারণ এটা ইনক্লাইন্ড হয়ে গেছে, এটা পড়ে যেতে পারে, বা আমরা এই ধরনের কোনো স্ট্রাকচারকে আমরা অ্যাকসেপ্ট করব না, বা এই ধরনের কোনো স্ট্রাকচারকে আমরা অ্যাকসেপ্ট করব না। এই স্ট্রাকচারটা, এই যে ব্রিজটা দেখছো, এটা যদি মাঝখানে এইভাবে ঝুলে পড়ে, আমরা কি সেটাকে গ্রহণ করতে পারবো? কখনোই পারবো না। বা এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা যদি তৈরি করার কয়েক বছর পর যদি এরকম হয়ে যায়, আমরা কি সেটাকে মেনে নিতে পারবো? কখনোই পারবো না। বা এই যে ফ্লাইওভারটা দেখছো, ফ্লাইওভারটা যদি মাঝখান থেকে হঠাৎ করে এরকম বেন্ড হয়ে যায়, তো এই ধরনের যে বেন্ড বা এই ধরনের যে ফেলিয়ারগুলো দেখছো, আমরা কখনোই চাই না যে স্ট্রাকচার এইভাবে ফেল করে যাক। তো স্ট্রাকচার এই ধরনের ফেলগুলো কেন করতে পারে? যদি স্ট্রাকচারের উপর যে লোড আসছে সেই লোডটা যদি বেশি হয়ে থাকে, যে ধরনের যে পরিমাণ লোড আসার কথা তার থেকে যদি বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু স্ট্রাকচার ফেল করতে পারে। তো এই স্ট্রাকচারে যদি পার্টিকুলার একটা পোর্শন তুমি দেখো, ধরে নাও এই পোর্শনটা আমি দেখছি, এই পোর্শনটা কিভাবে কাজ করছে, এর উপরে কোনো একটা লোড পড়ছে। কোন লোডটা পড়ছে? এই জায়গার উপরে, এর উপরে যে মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলোর লোড কিন্তু এর উপরে পড়ছে। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের যে এই পোর্শনটাকে আমরা যদি কনসিডার করি, এর উপরে কিসের লোড পড়ছে? এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজের উপরের যে কংক্রিট রয়েছে তার লোড পড়ছে, বা এই যে এর উপর দিয়ে যে গাড়িগুলো চলছে তার লোড পড়ছে। তো কোনো স্ট্রাকচারের পার্টিকুলার কোনো একটা পোর্শন যদি আমরা কনসিডার করি, তার ওপরে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কোনো লোড পড়ছে, বা এটাকে আমরা বলতে পারি অ্যাকশন। কোনো লোড পড়ছে, বা আমরা বলতে পারি সেটাকে অ্যাকশন, কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আমরা বলতে পারি। এই সমস্ত কোনো যে কোনো একটা পার্টকে যদি আমরা কনসিডার করি, তাহলে দেখতে পাবো সে কোনো না কোনো লোডকে ক্যারি করছে। তো এই লোড ক্যারিং ক্যাপাসিটির থেকে যদি লোডটা বেশি হয়ে যায়, তাহলেই কিন্তু স্ট্রাকচারটা ফেল করবে। তো জেনারেলি এই যে পার্টিকুলার অবজেক্ট আমরা দেখব, কনসিডার করব, এই অবজেক্টের উপর জেনারেলি কি হবে? একটা লোড পড়বে। তো একটা অবজেক্টের উপরে যদি একটা লোড আসে, তাহলে সেটার কি রেজাল্ট হবে? সেটার রেজাল্ট হবে সে নিচের দিকে মুভ করবে, কারণ লোডটা উপর থেকে নিচের দিকে আসছে। সেই জন্য সেই অবজেক্টের উপরে যখন লোডটা আসবে, তখন অবজেক্টটা নিচের দিকে নেমে যাবে। তো আমরা দেখেছি যে যখন ফেলিয়ার হচ্ছে, তার মানে কি অ্যাকচুয়ালি এই অবজেক্টটা উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা যদি প্রিভিয়াস স্লাইডগুলো দেখি, দেখো এইখানে যে পোর্শনটা আমরা কনসিডার করছি, সেই পোর্শনটা কি হলো? এটা নিচের দিকে নেমে গেল। তো সেই জিনিসটাই কিন্তু এখানে ঘটছে। আমরা যখন পার্টিকুলার কোনো অবজেক্টের উপরে কোনো লোড দিই, তখন সেই অবজেক্টটা কি হবে? নিচের দিকে নেমে যাবে, যেহেতু লোডটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আছে। তো আমরা কখনোই চাই না যে কোনো স্ট্রাকচার ফেল করুক, অর্থাৎ আমরা কখনোই চাই না যে স্ট্রাকচারের ওই পোর্শনটা নিচের দিকে নেমে যাক। তো
তাহলে আমাকে কি করতে হবে, সেই স্ট্রাকচারটা সেই জায়গায় ধরে রাখতে গেলে কি করতে হবে, আমাকে অবশ্যই নিচে থেকে একটা সাপোর্ট দিতে হবে। তো যখনই কোনো সাপোর্ট আমি দেব, তখন যদি আমি লোড দিই, সেই লোডটা যতই লোড আমি অ্যাপ্লাই করব, তার জন্য কিন্তু আমার এই অবজেক্টটা স্টিল ওইভাবেই ওই জায়গায় থাকবে। অর্থাৎ আমাকে ওই অবজেক্টটা তার নিজের সার্ভিসটা প্রোভাইড করবে, ওই অবজেক্টটা নিচের দিকে নেমে যাবে না বা স্ট্রাকচারের ওই পোর্শনটা ফেল করবে না। অর্থাৎ কোনো স্ট্রাকচারকে যখন আমরা ইউজ করবে, তখন আমরা যে লোড প্রোভাইড করছি সেই লোডের জন্য যাতে স্ট্রাকচারটা ফেল না হয়, তার জন্য অবশ্যই একটা সাপোর্ট আমাকে প্রোভাইড করতে হবে। সাপোর্টকে আমরা রিয়াকশন বলতে পারি, কারণ আগে থেকে যে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে সেটাকে আমরা অ্যাকশন বলছি। লোড অ্যাপ্লিকেশনকে আমরা অ্যাকশন বলতে পারি বা সাপোর্টকে আমরা রিয়াকশন বলতে পারি। এবার আমরা দেখব যে এইভাবে যে লোড অ্যাপ্লাই হচ্ছে, কতগুলো লোড অ্যাপ্লাই হতে পারে একটা অবজেক্টের উপর, সেটা আমরা দেখব। তো যখন কোনো অবজেক্টের উপরে কোনো লোড অ্যাপ্লাই হয় এবং সেটার কোনো সাপোর্ট না থাকে, সেটা এইভাবে নিচের দিকে নেমে যাবে, এটা উইদাউট সাপোর্ট অ্যাপ্লিকেশন অফ লোড। আর যখন আমরা সেটাকে একটা সাপোর্ট দেব, তখন আমরা যতই লোড অ্যাপ্লাই করি না কেন, তার বিহেভিয়ারটা কিন্তু এরকম হবে, অর্থাৎ সেটা তার নিজের পজিশনে থাকবে। তো এই ধরনের লোড আমরা কত ডাইরেকশনে দিতে পারি? এটা একটা ডাইরেকশন, যেমন ভার্টিক্যাল ডাইরেকশন, যেটা জেড ডাইরেকশনে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, এই লোডটাকে অ্যাপ্লাই করতে পারি। আমরা এক্স ডাইরেকশনে এটাকে অ্যাপ্লাই করতে পারি, এটা একটা হরাইজন্টাল একটা ডাইরেকশন, এক্স ডাইরেকশন। অথবা আমরা ওয়াই ডাইরেকশনে এই লোডটাকে অ্যাপ্লাই করতে পারি। এবং এই সমস্ত লোডই কিন্তু দেখছো একটা লাইনের সাপেক্ষে এই লোডগুলো চলাচল করছে, অর্থাৎ এগুলো একটা লিনিয়ার লোড আমরা বলতে পারি। এগুলো সবই লিনিয়ার লোড, অর্থাৎ একটা লাইনে কিন্তু, স্ট্রেট লাইনে কিন্তু লোডগুলো অ্যাপ্লাই হচ্ছে। তো এই যে অবজেক্টটার ওপরে যে আমরা লোড অ্যাপ্লাই করছি, তো অবজেক্টটার কত ডাইরেকশনে মুভ হতে পারে, আমরা যদি কোনো সাপোর্ট প্রোভাইড না করি, অবজেক্টটার কত ডাইরেকশনে মুভ হতে পারে সেটা এখন আমরা দেখব। জেড ডাইরেকশনে, এটা অরিজিন থেকে যদি ওপরে ওঠে তাহলে পজিটিভ জেড, অরিজিন থেকে নিচে নামলে সেটা নেগেটিভ জেড, এইভাবে আমরা ইন্ডিকেট করছি। অর্থাৎ জেড ডাইরেকশন একটা ডাইরেকশন যেখানে এই অবজেক্টটা মুভ হতে পারে। আর কোন ডাইরেকশনে এই অবজেক্টটা মুভ হতে পারে? এক্স ডাইরেকশনে মুভ হতে পারে। আর কোন ডাইরেকশনে মুভ হতে পারে? এটা ওয়াই ডাইরেকশনে মুভ হতে পারে। এই যে তিনটে ডাইরেকশনে এই যে মুভ হচ্ছে, এগুলোকে আমরা বলছি ফ্রিডম, অর্থাৎ এ মুভ করতে পারে, এর নিজস্ব একটা স্বাধীনতা আছে এই মুভ করার, সেই জন্য আমরা এগুলোকে বলছি এই অবজেক্টের মুভ করার ফ্রিডম, মুভ করার স্বাধীনতা। এই ফ্রিডম কত ডাইরেকশনে আমরা দেখতে পাচ্ছি? তিনটে ডাইরেকশনে, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তিনটে ডাইরেকশনে কিন্তু এর ফ্রিডম আছে। আর এই ফ্রিডমগুলো কেমন? এগুলো লিনিয়ার। এই যে মুভ করছে, কেন করছে? কারণ এই ডাইরেকশনে আমি লোড অ্যাপ্লাই করছি। এই সমস্ত ডাইরেকশনে আমি লোড, জেড ডাইরেকশনে যদি আমি ভার্টিক্যালি লোড অ্যাপ্লাই করি তাহলে জেড ডাইরেকশনে মুভ হবে, এক্স ডাইরেকশনে যদি আমরা হরাইজন্টালি লোড অ্যাপ্লাই করি তাহলে এক্স ডাইরেকশনে মুভ হবে, ওয়াই ডাইরেকশনে যদি আমরা হরাইজন্টালি লোড অ্যাপ্লাই করি তাহলে ওয়াই ডাইরেকশনে মুভ হবে। এই তিনটে ডাইরেকশনে হলো লিনিয়ার ডাইরেকশন। এবার দেখি এই তিনটে ডাইরেকশনে আবার আমরা কিছু রোটেশনাল মুভমেন্ট আমরা দেখতে পাই। যেমন অ্যাবাউট জেড অ্যাক্সিস যদি এটাকে আমি রোটেট করি, তাহলে এই অবজেক্টটা রোটেট হতে পারে। অ্যাবাউট জেড অ্যাক্সিস কোন প্লেনে এটা রোটেট হচ্ছে? ভালো করে দেখো, এটা এক্স ওয়াই প্লেনে রোটেট হচ্ছে। অর্থাৎ এটাও একটা ফ্রিডম যে অবজেক্টটা রোটেট হতে পারে অ্যাবাউট জেড অ্যাক্সিস। সেরকমই অ্যাবাউট এক্স অ্যাক্সিস এই অবজেক্টটা রোটেট হতে পারে, এটাকে বলছি ডিগ্রি অফ ফ্রিডম অ্যাবাউট এক্স অ্যাক্সিস। আবার অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস এই অবজেক্টটা রোটেট হতে পারে, এটাকে বলছি ডিগ্রি অফ ফ্রিডম অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা কতগুলো ফ্রিডম পাচ্ছি? টোটাল 6টা ফ্রিডম আমরা পাচ্ছি। 3টে ফ্রিডম ট্রান্সলেশনাল ফ্রিডম, ট্রান্সলেশনাল মুভমেন্ট,
আর তিনটে মুভমেন্ট হলো রোটেশনাল মুভমেন্ট। ট্রান্সলেশনাল বা লিনিয়ার মুভমেন্ট যেগুলো, সেগুলো অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস। আর রোটেশনাল মুভমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস, অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস অ্যান্ড অ্যাবাউট জেড অ্যাক্সিস। তো টোটাল 6 মুভমেন্ট আমরা পাচ্ছি। একে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ একটা স্পেসে কোনো অবজেক্টের টোটাল নাম্বার ডিগ্রি অফ ফ্রিডম হলো 6। তিনটে ট্রান্সলেশনাল মুভমেন্ট আর তিনটে রোটেশনাল মুভমেন্ট, অর্থাৎ তিনটে ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তিনটে, আর রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তিনটে। তো যখনই আমরা কোনো একটা ডাইরেকশনের মুভমেন্টকে রিস্ট্রেন করে দেব, অর্থাৎ মুভমেন্ট হতে বাধা দেব, তখন সেই ডাইরেকশনে এই যে রিস্ট্রেন করে দিচ্ছি বা মুভমেন্ট হতে বাধা দিচ্ছি, কিভাবে করছি সেটা আমরা সাপোর্ট প্রোভাইড করছি। কিভাবে আমরা এই ফ্রিডমটাকে কমিয়ে দেব আস্তে আস্তে। দেখো, আমরা যে ফ্রিডম যেটা আছে, মুভমেন্টের যে ফ্রিডম আছে কোনো অবজেক্টের 3D স্পেসে, সেটাকে আমরা যখন বাধা দিচ্ছি তখন তার মানে এটাই যে আমরা সেই ডাইরেকশনে সাপোর্ট প্রোভাইড করছি। তাহলে এই যে 6টা ডাইরেকশনে এটা মুভ করতে পারে, এটার কোনো সাপোর্ট আমি প্রোভাইড করিনি, তার মানে এর ডিগ্রি অফ ফ্রিডম হলো 6, অর্থাৎ এটা ফ্রি, এটার কোনো সাপোর্ট নেই, এটা ফ্রি আছে। তো টোটাল 6টা ডিগ্রি অফ ফ্রিডম আমরা এক এক করে দেখবো এখানে। এক্স ডাইরেকশনে, ওয়াই ডাইরেকশনে আর জেড ডাইরেকশনে তিনটে লিনিয়ার মুভমেন্ট হয়ে গেল, অর্থাৎ ট্রান্সলেশনাল মুভমেন্ট অ্যালং এক্স, অ্যালং ওয়াই অ্যান্ড অ্যালং জেড। এবার দেখবো রোটেশনাল ফ্রিডম, অ্যাবাউট এক্স, অ্যাবাউট ওয়াই, অ্যাবাউট জেড। তিনটে রোটেশনাল ফ্রিডম আছে, তিনটে ট্রান্সলেশনাল ফ্রিডম আছে, অর্থাৎ এটা টোটালি ফ্রি, এর কোনো সাপোর্ট নেই। যে ডাইরেকশানে লোড দেব সেই ডাইরেকশানেই কিন্তু এর মুভমেন্ট হবে। সেই লোডটা লিনিয়ার, ডাইরেকশনটা লিনিয়ার হতে পারে অথবা রোটেশনাল হতে পারে। এবার আমি ওয়াই ডাইরেকশনের ট্রান্সলেশনাল মুভমেন্টটাকে লক করে দিচ্ছি এখানে, বাকিগুলো ফ্রি আছে। তো অর্থাৎ আমি লিনিয়ার সাপোর্ট প্রোভাইড করছি অ্যালং ওয়াই ডাইরেকশন। এখানে একটা কথা বলে রাখি, আমরা ওয়াই ডাইরেকশনেই কেন আগে নিচ্ছি, কেন এক্স বা জেডকে আগে নিলাম না? কারণ আমরা যদি কোনো অবজেক্টকে সাপোজ মনে করো টেবিলের ওপরে কোনো একটা অবজেক্টকে রেখে দিয়েছি, তো সেই অবজেক্টের ওপর কি কোনো লোড অ্যাপ্লাই হচ্ছে? জেনারেলি তুমি দেখতে পাচ্ছ যে সেই অবজেক্টের জাস্ট টেবিলের ওপরে সেটাকে রাখা আছে, এই জন্য এর কোনো লোড অ্যাপ্লাই কিন্তু হচ্ছে না। কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝবে যে ওই অবজেক্টের উপরে বাইরে থেকে কোনো লোড অ্যাপ্লাই না হলেও ওর উপরে একটা ফোর্স অ্যাক্ট করছে, সেটা হলো এর গ্র্যাভিটেশনাল ফোর্স, আর সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশানে। সেই জন্য আমরা প্রথমে এই ওয়াই ডাইরেকশানটাকে, ওয়াই ডাইরেকশানের যে ট্রান্সলেশনাল মুভমেন্ট সেটাকে আমি প্রথমে রিস্ট্রেন করছি, কারণ এই ওয়াই ডাইরেকশানটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে। কারণ কোনো লোড যদি আমরা বাইরে থেকে অ্যাপ্লাই নাও করি, তার নিজস্ব ওয়েটের জন্য ওয়াই ডাইরেকশানে একটা লোড অবশ্যই তার আছে, সেই জন্য ওয়াই ডাইরেকশানকে আমরা প্রথমে কনসিডার করছি। তো প্রথমে ওয়াই ডাইরেকশানে ট্রান্সলেশনাল মুভমেন্টকে আমি লক করেছি, তাহলে এক্স ডাইরেকশানে ট্রান্সলেশনাল মুভমেন্টটা হবে, ফ্রি আছে। এবার দেখো জেড ডাইরেকশানেও ট্রান্সলেশনাল মুভমেন্ট হলো, কিন্তু ওয়াই ডাইরেকশানে কিন্তু ট্রান্সলেশনাল কোনো মুভমেন্ট হলো না, বাকি রোটেশনগুলো কিন্তু হয়ে গেল। আমি আরো একবার দেখাচ্ছি, দেখো দেখো ওয়াই ডাইরেকশনে কিন্তু এর মুভমেন্টটা হলো না, চেষ্টা করছে মুভ করার কিন্তু মুভ করতে পারছে না। কিন্তু বাকি যে 5টা ডাইরেকশন সেখানে কিন্তু সে মুভমেন্ট বা রোটেশন সবকিছু হলো। তাহলে আমি অ্যাকচুয়ালি কি করলাম, ওয়াই ডাইরেকশনে একটা লিনিয়ার সাপোর্ট অ্যাকচুয়ালি আমি প্রোভাইড করেছি। তাহলে এখন এর ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু কমে গেল, 6 থেকে কমে 5 হয়ে গেল, আর ডিগ্রি অফ রিস্ট্রেন হয়ে গেল 1।
এবার দেখো ডিগ্রি অফ ফ্রিডম 4 হয়ে গেল। অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যান্ড অ্যালং এক্স অ্যাক্সিস কিন্তু মুভমেন্ট হলো না, শুধু জেড অ্যাক্সিসে মুভমেন্টটা হলো, আর রোটেশন কিন্তু 3টাই হয়েছে। এখন কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম 4 হলো এবং ডিগ্রি অফ রিস্ট্রেন 2 হলো, অর্থাৎ ট্রান্সলেশনাল যে ফ্রিডম ছিল এক্স আর ওয়াই ডাইরেকশন দুটোকে আমি লক করে দিয়েছি, তাই ডিগ্রি অফ রিস্ট্রেন হয়েছে 2। এবার আমরা দেখব যে জেড ডাইরেকশনেও কিন্তু আমরা ট্রান্সলেশনাল মুভমেন্টটাকে আমরা লক করে দিয়েছি, শুধুমাত্র রোটেশনাল মুভমেন্ট হবে অ্যালং এক্স, অ্যালং ওয়াই এবং অ্যালং জেড অ্যাক্সিসে, কিন্তু কোনো ট্রান্সলেশনাল মুভমেন্ট হবে না। এই ব্লু কালার অ্যারো এগুলো ইন্ডিকেট করছে যে লোড, আর এই পার্পল কালার অ্যারো এগুলো ইন্ডিকেট করছে তোমার সাপোর্ট। দেখো এখন ডিগ্রি অফ রিস্ট্রেন 3 হয়েছে, কারণ আমরা 3টে ট্রান্সলেশনাল মুভমেন্টকে লক করেছি, আর রোটেশনাল যে ডিগ্রি অফ ফ্রিডম সেগুলো এখনো আমরা লক করিনি, তাই এখানে ডিগ্রি অফ ফ্রিডম 3। এবার আমরা এক্স ডাইরেকশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস যে রোটেশন সেটাকে আমরা লক করেছি, অর্থাৎ এক্স ওয়াই জেড কোনো ডাইরেকশনে লিনিয়ার মুভমেন্ট হবে না, এবং তার সাথে অ্যালং অ্যাবাউট এক্স অ্যাক্সিস যে রোটেশন সেটাও কিন্তু হবে না। ও চেষ্টা করবে হওয়ার, কিন্তু হতে পারবে না, শুধুমাত্র অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস রোটেশনটা হবে আর অ্যাবাউট জেড অ্যাক্সিস রোটেশনটা হবে। দেখতে পারলে যে ডিগ্রি অফ ফ্রিডম এখন কমে 2 হয়েছে আর ডিগ্রি অফ রিস্ট্রেন 4 হয়ে গেছে। এবার আরো একটা কমিয়ে দিলাম, ডিগ্রি অফ ফ্রিডম এখন 1, অর্থাৎ অ্যাবাউট জেড অ্যাক্সিস কিন্তু রোটেশন হবে আর কোনো মুভমেন্টই কিন্তু এর হবে না। এবার টোটালি ফিক্সড করে দিচ্ছি, অর্থাৎ কোনো ডিগ্রি অফ ফ্রিডম নেই, এ কোনোভাবেই মুভ করতে পারবে না কোনো ডাইরেকশনে, এর শুধু টোটাল রিস্ট্রেন হলো 6। এর না কোনো ট্রান্সলেশনাল মুভমেন্ট হবে না কোনো রোটেশনাল মুভমেন্ট হবে। দেখো এখানে সমস্ত ডাইরেকশনে সাপোর্ট প্রোভাইড করা হয়েছে, যার জন্য এর কোনো মুভমেন্ট হচ্ছে না। এবার একটু অন্যভাবে আলোচনা করি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটার 3টে ডাইমেনশন আছে, হাইট, লেন্থ আর উইথ, অর্থাৎ এটা একটা 3D অবজেক্ট। এই 3D অবজেক্টকে আমরা সিভিল ইঞ্জিনিয়াররা অ্যানালাইসিস করব, কিন্তু দুঃখের বিষয় হলো এই 3D অবজেক্টকে অ্যানালাইসিস করা খুবই ডিফিকাল্ট ব্যাপার, কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ একে অ্যানালাইসিস করতে গেলে আমাকে কম্পিউটারের হেল্প নিতে হবে, তাছাড়া আমরা কোনোভাবেই সলভ করতে পারবো না। সেই জন্য আমরা যেটা করব, আমরা এই 3D কে 2D তে কনভার্ট করব, অর্থাৎ আমরা একটা ডাইমেনশনকে এলিমিনেট করব। মনে করো এর মধ্যে কোনো একটা এলিমেন্টকে আমরা নিচ্ছি, এবার এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের কোনো একটা পার্টকে আমি নিচ্ছি, ধরে নাও এখানে একটা বিম আছে, এই বিমটাকে আমি এখন কনসিডার করছি। এই বিমটা অবশ্যই একটা 3D স্ট্রাকচার, এর একটা লেন্থ আছে, একটা উইডথ আছে, একটা হাইট আছে, কিন্তু এই যে বললাম যে এই যে 3D স্ট্রাকচার, একে কোনোভাবেই আমরা অ্যানালাইসিস করতে পারবো না ম্যানুয়ালি বা হ্যান্ড ক্যালকুলেশনে, এটা খুবই অসম্ভব ব্যাপার। তো এগুলোর জন্য কম্পিউটারের হেল্প নিতে হবে। তো আমরা যখন স্ট্রাকচারকে অ্যানালাইসিস করব তখন একদম বেসিক থেকে শুরু করছি আমি, সেই জন্য আমি এটাকে যখন হ্যান্ড ক্যালকুলেশন করব ম্যানুয়ালি, তো পেপার পেনে আমি কোনোভাবেই 3D অবজেক্টকে অ্যানালাইসিস করতে পারবো না। তা আমাকে কি করতে হবে, কোনো একটা ডাইরেকশনকে আমাকে কমাতে হবে, এটাকে 2D তে কনভার্ট করতে হবে। তো 2D কে কনভার্ট করার জন্য প্রথমেই আমরা যেটা করব সেটা হলো উইথটাকে কমিয়ে দেব, কমিয়ে এটাকে 2D করে নেব। দেখো এখন দেখতে পাচ্ছ এটাকে হাইট আর লেন্থ এই দুটো কিন্তু আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি একটা ল্যামিনা বা প্লেট বলা হয়, যার কোনো থিকনেস নেই, শুধুমাত্র একটা হাইট আর লেন্থ আছে, এটা একটা 2D অবজেক্ট। এবার এই 2D অবজেক্টকেও কিন্তু আমাদের অ্যানালাইসিস করা খুব ডিফিকাল্ট, যার জন্য আমরা কি করব, আমরা এটাকেও
কোনো একটা ডাইমেনশনকে নেগলেক্ট করে আমরা এটাকে 1D এলিমেন্ট করে নেব। এবার কোন ডাইমেনশনটা নেব সেটা হলো হাইট। হাইটটাকে আমরা নেগলেক্ট করব। আমরা কোন ডাইমেনশনটা কনসিডার করব সেটা হলো লেন্থ। এটাকে আমরা কনসিডার করব অ্যাজ এ লেন্থ, অর্থাৎ এটাকে আমরা কনভার্ট করলাম 1D এলিমেন্টে। তো একটা 3D এলিমেন্ট যেটা, সেটাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো না, এটা খুবই ডিফিকাল্ট। তার জন্য আমরা সেটাকে কনভার্ট করলাম 2Dতে, এবং সেটাও দেখছি খুবই ডিফিকাল্ট, সেই জন্য আমরা সেটাকে কনভার্ট করলাম একটা 1D এলিমেন্টে, যেটা শুধুমাত্র লেন্থ আছে আর কিছুই নেই, আর কোনো ডাইরেকশন নেই। এই যে 1D এলিমেন্ট লেন্থ, একটা বিমকে আমি তাহলে এখন কি কনসিডার করলাম? একটা লেন্থ, একটা লাইন, জাস্ট একটা বিমকে এখন একটা লাইন হিসাবে কনসিডার করছি, এবং সেই লাইনের উপরে যে লোড অ্যাপ্লাই হচ্ছে, একটা বিমের উপর যে লোড অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু এই বিমের সাথে পারপেন্ডিকুলার আছে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি অপশানে আছে। তো ভালো করে দেখো যে এখানে লোড ডাইরেকশনটা কিন্তু অ্যালং ওয়াই অ্যাক্সিস আছে, লোডের যে ডাইরেকশন সেটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, এবং বিমের যে ডাইরেকশন, বিমের যে লেন্থ, তার যে লংজিটিউডিনাল লেন্থ বলা হয় এটাকে, তো এই লংজিটিউডিনাল লেন্থ যে ডাইরেকশনে আছে সেটা হলো এক্স অ্যাক্সিসে আছে। তো সেই জন্য আমাকে এখানে বিমটা যেহেতু 1D এলিমেন্ট হলেও, বিম 1D এলিমেন্ট হলেও আমাকে এখানে 2D প্লেন কনসিডার করতে হবে, দুটো অ্যাক্সিস কনসিডার করতে হবে, কারণ বিম আছে এক্স অ্যাক্সিসে আর লোড আছে তার পারপেন্ডিকুলারে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে। আমরা যেহেতু একটা স্ট্রাকচারকে অ্যানালাইসিস করছি, তাই স্ট্রাকচারের কে অ্যানালাইসিস করা মানে স্ট্রাকচারের উপরে তার লোডের যে অ্যাপ্লিকেশন, সেই লোডের অ্যাপ্লিকেশনের যে রেজাল্ট, সেই রেজাল্টটা নিয়ে অ্যানালাইসিস করব, তাই সেই লোডটাকে কনসিডার করতে হবে। তাই লোড অবশ্যই এখানে বিমের উপরে পারপেন্ডিকুলারে পড়ছে, ওয়াই অ্যাক্সিসে অ্যালং ওয়াই অ্যাক্সিস পড়ছে, তাই ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিস এই দুটোকেই কনসিডার করতে হবে, অর্থাৎ আমরা একটা এক্স ওয়াই প্লেনকে কনসিডার করব। তাহলে আমরা এখন একটা এক্স ওয়াই প্লেনকে আমি কনসিডার করছি। এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা প্লেন, একটা ব্লু কালারের একটা প্লেন ড্র করা হয়েছে। এখানে কিন্তু অ্যাক্সিস কিন্তু তিনটেই আছে, এক্স ওয়াই জেড তিনটেই আছে, কিন্তু আমি কনসিডার করছি যে এই অবজেক্টটা এক্স ওয়াই প্লেনে আছে, এখন আর 3D স্পেসে নেই। যে অবজেক্টটা এতক্ষণ তোমরা দেখলে যে 3D স্পেসে ছিল, এখন কিন্তু আর 3D স্পেসে নেই, এখন এক্স ওয়াই প্লেনে আছে, অর্থাৎ এক্স ওয়াই প্লেন যেটা, সেই প্লেন থেকে বাইরে আসবে না, এটাই হলো আমার কন্ডিশন। অর্থাৎ বিমটা এক্স ওয়াই প্লেনের মধ্যেই থাকবে, এবং যে লোডটা পড়বে সেটা এক্স ওয়াই প্লেনের মধ্যেই থাকবে। এবার আমরা দেখব যে এক্স ওয়াই প্লেনের মধ্যে থাকা অবস্থায় এই অবজেক্টের ডিগ্রি অফ ফ্রিডম কতগুলো। আমরা দেখেছি যে স্পেসে থাকা অবস্থায় এর ডিগ্রি অফ ফ্রিডম হলো 6, 3টে ট্রান্সলেশনাল মুভমেন্ট আর 3টে রোটেশনাল মুভমেন্ট। কিন্তু এই 2D প্লেনে থাকা অবস্থায় এর ডিগ্রি অফ ফ্রিডম কত সেটা এইবার দেখব। এবার 2D স্পেসে এই অবজেক্টটাকে আমি যখন মুভ করাবো, তখন আমি দুটো সাইড থেকে আমি দেখতে পাবো, এবং তার যে ভিউ সেটা আমি সাইডে এখানে দিয়েছি। এই যে উপর থেকে যেটা দেখছি সেটা হলো টপ ভিউ, উপর থেকে যেটা দেখতে পাবো সেটা এইখানে দেখব, টপ ভিউতে দেখব, আর এই সাইড থেকে যেটা দেখছি অ্যালং এক্স অ্যাক্সিস সেটা হলো সাইড ভিউ, সেটা আমি এইখানে দেখতে পাবো, আর অ্যালং ওয়াই অ্যাক্সিসে যেটা দেখছি সেটা হলো টপ ভিউ। তো প্রথমে দেখি এর মুভমেন্ট কতগুলো হতে পারে। অ্যালং ওয়াই অ্যাক্সিসের মুভমেন্ট হতে পারে, সবসময় মনে রাখবে আমাদের কন্ডিশন হলো এই অবজেক্টটা যেন এক্স ওয়াই প্লেন থেকে বাইরে বেরিয়ে না আসে। তো অ্যালং এক্স অ্যাক্সিস এর যে মুভমেন্ট সেটা হবে কি হবে না সেটা দেখো। এটা কিন্তু এক্স ওয়াই প্লেন, যেটা এই যে এক্স ওয়াই প্লেন, সেটা কিন্তু এখানে সাইড ভিউতে বা টপ ভিউতে ব্লু কালারের যে লাইনটা সেটা রিপ্রেজেন্ট করছে এক্স ওয়াই প্লেন। তো এক্স ওয়াই প্লেনের থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসছে না, সাইড ভিউতে ভালো বোঝা যাচ্ছে এটা যে অবজেক্টটা কিন্তু এক্স ওয়াই প্লেন থেকে বাইরে বেরিয়ে আসছে না। তার মানে এক্স ওয়াই প্লেনের মধ্যে থাকা অবস্থায় ওয়াই ডাইরেকশানে এর ট্রান্সলেশনাল মুভমেন্টটা কিন্তু হতে পারে, অর্থাৎ এর একটা ডিগ্রি অফ ফ্রিডম আমরা পেয়েছি। এখনো পর্যন্ত ডিগ্রি অফ ফ্রিডম আমরা 1 পেয়েছি। এবার দেখি
আরেকটা ডাইরেকশানে এক্স ডাইরেকশানে যদি এটা মুভ করে, সেটা টপ ভিউতে ভালোভাবে দেখা যাচ্ছে। এক্স ডাইরেকশানে যদি এটা মুভ করে তাহলে কিন্তু এটা এর কন্ডিশনকে স্যাটিসফাই করছে, অর্থাৎ এক্স ওয়াই প্লেনের থেকে বাইরে বেরিয়ে আসছে না, এক্স ওয়াই প্লেনের সাথেই আছে। সেই জন্য এখন ডিগ্রি অফ ফ্রিডম হয়ে গেল 2। এবার এটা কি অ্যালং জেড অ্যাক্সিস মুভ করতে পারবে? পারবে না, কারণ অ্যালং জেড অ্যাক্সিস মুভ করতে গেলে ও কি চাইছে, যে এক্স ওয়াই প্লেন থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে, এক্স ওয়াই প্লেনের থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে, যেটা কিন্তু আমাদের কন্ডিশনের এগেনস্টে যাচ্ছে। সেই জন্যে অ্যালং জেড অ্যাক্সিস এর কোনো মুভমেন্ট হবে না, অর্থাৎ এখনো পর্যন্ত ডিগ্রি অফ ফ্রিডম হয়েছে 2। এবার দেখবো যে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস এর কোনো রোটেশনাল মুভমেন্ট হয় কিনা। দেখো অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস এর রোটেশনাল মুভমেন্ট হতে গেলে টপ ভিউতে ভালো করে দেখো, টপ ভিউতে এটা বোঝা যাচ্ছে যে এই অবজেক্টের একটা কর্নার এক্স ওয়াই প্লেনের পিছনের দিকে চলে যাচ্ছে, আর একটা কর্নার এক্স ওয়াই প্লেনের থেকে দূরে সরে যাচ্ছে, বাইরের দিকে বেরিয়ে আসতে চাইছে। অর্থাৎ এটা আমাদের কন্ডিশনের এগেনস্টে কাজ করছে, অর্থাৎ এক্স ওয়াই প্লেনের সাথে অ্যাটাচ থাকছে না, এক্স ওয়াই প্লেনের বাইরে বেরিয়ে আসতে চাইছে। সেই জন্য অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস কিন্তু এর কোনো রোটেশন আমরা অ্যালাউ করছি না, বা এটা হবে না, অর্থাৎ এখনো পর্যন্ত ডিগ্রি অফ ফ্রিডম 2। এবার দেখি অ্যাবাউট এক্স অ্যাক্সিস কি হয়। অ্যাবাউট এক্স অ্যাক্সিস এর যে রোটেশন সেটাও কিন্তু আমরা সাইড ভিউতে ভালোভাবে দেখতে পাবো, যে একটা কর্নার এই এক্স ওয়াই প্লেনের ভেতরে থেকে পিছনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, আর একটা কর্নার এক্স ওয়াই প্লেনের থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের কন্ডিশনকে স্যাটিসফাই করলো না, অর্থাৎ অ্যাবাউট এক্স অ্যাক্সিস কিন্তু এর রোটেশনটা হবে না। এবার অ্যাবাউট জেড অ্যাক্সিস এর রোটেশনটা কি হতে পারে, এবার দেখা যাক। এখনো পর্যন্ত আমরা ডিগ্রি অফ ফ্রিডম 2 পেয়েছি। এবার দেখো এটা কিন্তু অ্যাবাউট জেড অ্যাক্সিস রোটেট করছে, কিন্তু সেই রোটেশন করতে গিয়ে এটা কখনোই এই এক্স ওয়াই প্লেনের বাইরে আসছে না, এক্স ওয়াই প্লেনের সাথে অ্যাটাচ থেকেই কিন্তু অ্যাবাউট জেড অ্যাক্সিস এর রোটেশনটা হচ্ছে, অর্থাৎ এটা আমাদের কন্ডিশনকে স্যাটিসফাই করছে। সেই জন্য অ্যাবাউট জেড অ্যাক্সিস এর রোটেশনটা কিন্তু হবে, অর্থাৎ এখনো পর্যন্ত আমরা টোটাল ডিগ্রি অফ ফ্রিডম পেয়েছি 3। তার মানে কোনো অবজেক্টকে যখন আমরা একটা 2D প্লেনের মধ্যে কনসিডার করব, তখন এই টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হবে 3। এই তিনটের মধ্যে দুটো হলো ট্রান্সলেশনাল মুভমেন্ট, যেটা অ্যালং এক্স অ্যাক্সিস আর অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর একটা হলো রোটেশনাল মুভমেন্ট, যেটা হলো অ্যাবাউট জেড অ্যাক্সিস। অর্থাৎ এবার যদি আমি এই ডিগ্রি অফ ফ্রিডমকে ডিগ্রি অফ রিস্ট্রেনে পরিণত করতে চাই, তাহলে আমাকে 3টে সাপোর্ট দিতে হবে। টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 3, আমি যদি টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 0 করতে চাই, অর্থাৎ এর কোনো মুভমেন্ট হবে না, কারণ আমরা কখনোই চাই না যে কোনো স্ট্রাকচারের, সিভিল ইঞ্জিনিয়াররা যে স্ট্রাকচারগুলো তৈরি করে, কোনো স্ট্রাকচারের কোনো পার্টের কোনো মুভমেন্ট হোক, এটা আমরা চাই না। তাই আমরা এখানে সমস্ত ডিগ্রি অফ ফ্রিডমকে আটকে দেবো, ডিগ্রি অফ রিস্ট্রেন করে দেবো, অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম 0 হবে এবং ডিগ্রি অফ রিস্ট্রেন 3 হবে। সেটা করতে গেলে আমাকে অ্যালং এক্স অ্যাক্সিস সাপোর্ট প্রোভাইড করতে হবে, অ্যালং ওয়াই অ্যাক্সিস সাপোর্ট প্রোভাইড করতে হবে, আর অ্যাবাউট জেড অ্যাক্সিস যে রোটেশন সেটাকে আটকাতে গেলেও কিন্তু আমাকে একটা সাপোর্ট প্রোভাইড করতে হবে। এবার দেখা যাক যে যদি আমরা ডিগ্রি অফ ফ্রিডম 3 রাখি, অর্থাৎ নো সাপোর্ট, তাহলে এর মুভমেন্টটা আরেকবার দেখে নিই। অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যান্ড অ্যাবাউট জেড অ্যাক্সিস, তিনটে ডিগ্রি অফ ফ্রিডম এখানে আছে। তিনটের মধ্যে আমি প্রথমে ওয়াই অ্যাক্সিস, যেহেতু বেশি ইম্পর্টেন্ট, ওয়াই অ্যাক্সিসটাকে ব্লক করেছি, তাই অ্যালং এক্স অ্যাক্সিস মুভমেন্ট হচ্ছে আর অ্যাবাউট জেড অ্যাক্সিস মুভমেন্ট হচ্ছে, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস কিন্তু মুভমেন্টটা হচ্ছে না, আমরা রিস্টেন করে দিয়েছি। এখন ডিগ্রি অফ ফ্রিডম 2। এই ধরনের সাপোর্টের নাম হলো রোলার সাপোর্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রোলার সাপোর্ট কিভাবে কাজ করে, এবং এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ রোলারের। এটা স্টিল স্ট্রাকচারের যে ব্রিজগুলো আছে তার একটা এন্ডে এইভাবে রোলার সাপোর্ট দেওয়া থাকে। এটা হলো এক্সাম্পল অফ রোলার সাপোর্ট। আরেকবার দেখো, অ্যালং এক্স অ্যাক্সিস মুভমেন্ট হবে আর অ্যাবাউট জেড অ্যাক্সিস রোটেশন হবে, কিন্তু অ্যালং ওয়াই অ্যাক্সিসের
মুভমেন্টটা হবে না। দেখো ওয়াই অ্যাক্সিসের মুভমেন্টটা কিন্তু হলো না, তো এর নাম হলো রোলার সাপোর্ট। এবার আমরা আরেকটা ডিগ্রি অফ ফ্রিডমকে এক্সটেন্ড করব এবং ওয়াই অ্যাক্সিস এটা ফ্রি করে দেব এবং এক্স অ্যাক্সিস এটা রিস্টেন্ড করে দেব। এখানেও কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম 2 এবং ডিগ্রি অফ রিস্টেন্ড 1, এটাও এক ধরনের রোলার সাপোর্ট। তো এটাকে আমরা কখনো কখনো ইউজ করতেই পারি, যেখানে ওয়াই অ্যাক্সিসের রোটেশন, ওয়াই অ্যাক্সিসের ট্রান্সলেশনাল মুভমেন্ট হবে না, হবে, আর এক্স অ্যাক্সিসের ট্রান্সলেশনাল মুভমেন্ট হবে না, অনলি জেড অ্যাক্সিস, অ্যাবাউট জেড অ্যাক্সিস রোটেশন হবে আর অ্যালং ওয়াই অ্যাক্সিসের ট্রান্সলেশনাল মুভমেন্টটা হবে। এটাও ওয়ান টাইপ অফ রোলার সাপোর্ট। এবার দেখি আমি দুটো ট্রান্সলেশনাল মুভমেন্টে যদি লক করে দিই তাহলে কি হবে। দেখো দেখো দুটো ট্রান্সলেশনাল মুভমেন্টই লক হয়েছে, শুধুমাত্র অ্যাবাউট জেড অ্যাক্সিস রোটেশনটা হচ্ছে। এই ধরনের সাপোর্টকে বলা হয় হিঞ্জ সাপোর্ট। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ হিঞ্জের, এই ছবিটার সাথে তোমরা খুবই পরিচিত। দরজা জানালায় এই আমরা যে কবজা লাগাই তারই ইংলিশ নাম হলো হিঞ্জ। তো এটাকে বলা হয় হিঞ্জ সাপোর্ট। এটা শুধুমাত্র রোটেশন হয়। আমরা দরজা জানালা যেটা করি যখন বন্ধ করি বা খুলি, সেটা কি করি অ্যাকচুয়ালি আমরা অ্যাবাউট জেড অ্যাক্সিসে শুধু রোটেশনটা আমরা করছি, এটার কোনো মুভমেন্ট তুমি করতে পারবে না। অর্থাৎ এর ডিগ্রি অফ ফ্রিডম হলো 1, অনলি রোটেশনাল মুভমেন্ট। ডিগ্রি অফ ডিস্টেন্স 2, অর্থাৎ অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস এর কোনো মুভমেন্ট হবে না। এটাকে বলা হয় হিঞ্জ সাপোর্ট। এবার যদি আমি তিনটেই লক করে দিই, দেখো সেটাকে বলা হচ্ছে ফিক্সড সাপোর্ট। এটাকে বলা হয় ফিক্সড সাপোর্ট। তো এটা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, একটা ফিক্সড সাপোর্ট, একটা ল্যাম্প পোস্টের যে নিচের যে পোর্শন যেখানে ফিক্সড করা হয় ফাউন্ডেশন, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এটাকে বলা হচ্ছে ফিক্সড সাপোর্ট। এখানে ডিগ্রি অফ ফ্রিডম 0 এবং ডিগ্রি অফ রেজিস্ট্যান্স 3। এইভাবে আমরা তিন ধরনের সাপোর্টের ক্লাসিফিকেশন আমরা পাই, ডিপেন্ড আপন দ্য ডিগ্রি অফ ফ্রিডম অ্যান্ড ডিগ্রি অফ রিস্ট্রেন। তো নাম্বার অফ সাপোর্ট রিয়াকশন আমরা কিভাবে পাবো, দেখো অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা একটা লোড দিয়েছি এবং সেই অ্যালং ওয়াই অ্যাক্সিসের যে মুভমেন্ট সেটাকে আটকেছি রোলার সাপোর্টে, তাই আমরা এখানে সাপোর্ট রিয়াকশন পেয়েছি 1। আচ্ছা, রোলার সাপোর্টে এবার দেখছি হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টে আমরা অ্যালং এক্স অ্যাক্সিস এবং অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা দুটো সাপোর্ট দিয়েছি, তাই এখানে সাপোর্ট রিয়াকশন কটা হবে, 2 হবে। আর ফিক্স সাপোর্টে তিনটেই কিন্তু আমরা লক করেছি এক্স ওয়াই জেড, অ্যাবাউট জেড অ্যাক্সিসে কিন্তু রোটেশন এখানে হবে না, সেই জন্য আমরা এখানে তিনটে সাপোর্ট পাবো, তাই সাপোর্ট নাম্বার অফ সাপোর্ট বা রিয়াকশন হবে 3। এবার এই যে রেড কালারের যে অ্যারোগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে লোড, আর ইয়েলো কালারের যে অ্যারো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে সাপোর্ট বা রিয়াকশন। লোড বা অ্যাকশন যখন অ্যাপ্লাই করি তখন আমরা পাই সাপোর্ট বা রিয়াকশন। তো লোড যেগুলো সেগুলো অ্যাকচুয়ালি নোন, আমরা জানি যে আমরা কত লোড অ্যাপ্লাই করছি, এবং সাপোর্ট বা রিয়াকশন সেগুলো হয় আননোন, সেগুলোকে আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হয়। কোনো স্পেসিফিক কোনো নিশ্চয়ই ফর্মুলা আছে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেট করে এই সাপোর্ট রিয়াকশানগুলোর ভ্যালু কত সেগুলো আমাদেরকে বের করতে হবে, এবং লোড কত সেগুলো আমরা আগে থেকেই জানি যে লোডের ভ্যালু কত, আমরা লোড অ্যাপ্লাই করছি কোন একটা অবজেক্টের উপরে কত লোড অ্যাপ্লাই করছি সেটা আমাদের আগে থেকে জানা থাকে, আমাদেরকে সাপোর্ট বা রিয়াকশানের ভ্যালুগুলো বের করতে হয়। তাই লোড বা অ্যাকশান হলো নোন ভ্যালু, সাপোর্ট বা রিয়াকশান হলো আননোন ভ্যালু। এবার একটা বিম আমরা যেহেতু জানি যে এখন যে বিম 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, 3 ডাইমেনশনাল অবজেক্ট হলেও আমরা সেটাকে 1D হিসাবে কনসিডার করব, অ্যাজ এ লাইন কনসিডার করব ফর আওয়ার সিম্পলিসিটি। এখন দেখতে পাচ্ছ একটা বিমের উপরে যদি আমি লোড অ্যাপ্লাই করি এবং বিমের দুই সাইডে যদি দুটো সাপোর্ট প্রোভাইড করি, তাহলে দুটো সাপোর্ট রিয়াকশান এখানে আসবে, এবং সেই দুটো সাপোর্ট রিয়াকশান হবে এই লোডের ডাইরেকশানে এবং অপোজিট ডাইরেকশানে।
যেহেতু লোডটা ভার্টিক্যালি ওয়াই ডাইরেকশানে ডাউনওয়ার্ডে অ্যাক্ট হচ্ছে, তাই সাপোর্ট রিয়াকশন দুটোও কিন্তু ভার্টিক্যালি ওয়াই ডাইরেকশানে হবে, কিন্তু সেটা আপওয়ার্ড অর্থাৎ অপোজিট, লোডের অপোজিট ডাইরেকশানে অ্যাক্ট হবে। আমরা যদি এখানে একটা হরাইজন্টাল লোড অ্যাপ্লাই করি তাহলে এখানে একটা হরাইজন্টাল রিয়াকশান আমরা পাবো। তো যেহেতু হিঞ্জ সাপোর্ট, এটা দেখতে পাচ্ছ এটা হিঞ্জ সাপোর্ট আর এটা রোলার সাপোর্ট, তো হিঞ্জ সাপোর্ট আর রোলার সাপোর্ট দুটো ক্ষেত্রেই কিন্তু ওয়াই ডাইরেকশন আমাদের রিস্ট্রেন আছে, তাই আমরা দুটো সাপোর্ট পাচ্ছি। কিন্তু হিঞ্জ সাপোর্ট আর ওয়াই সাপোর্টে কিন্তু এক্স ডাইরেকশানে রিস্ট্রেনটা কিন্তু আলাদা। হিঞ্জ সাপোর্টে এক্স ডাইরেকশনে রিস্ট্রেন আছে, কিন্তু রোলার সাপোর্টে এক্স ডাইরেকশনে কোনো রিস্ট্রেন নেই, ফ্রিডম আছে। সেই জন্য আমরা শুধুমাত্র হিঞ্জেই কিন্তু এক্স ডাইরেকশানে সাপোর্টটা পাচ্ছি যখন আমি এক্স ডাইরেকশানে লোড অ্যাপ্লাই করছি। তাই রোলার সাপোর্টে কিন্তু কোনো সাপোর্ট রিয়াকশান আসছে না। এখানে যে ছবিটা দেখানো হয়েছে এটা হলো বিমের একটা ছবি, এগুলোকে বলা হয় বিম। এখানে চারটে বিমের একটা জাংশন দেখতে পাচ্ছ, সেই জাংশন থেকে একটা কলাম তোমরা দেখতে পাচ্ছ। তো এই চারটে যে বিম, এই বিমগুলো দেখতে পাচ্ছ একটা হরাইজন্টাল এলিমেন্ট, এই বিমগুলো হলো হরাইজন্টাল এলিমেন্ট আর কলাম হলো ভার্টিক্যাল এলিমেন্ট। তো বিম কাকে বলে, অ্যাকচুয়ালি আমরা যখন একটা বিমকে অ্যানালাইজ করব তখন বিমের ওপরে কোন ধরনের লোড আসবে সেটা হলো এই যে ভার্টিক্যাল এলিমেন্ট, ভার্টিক্যাল লোড আসবে। অর্থাৎ বিমের ওপরে প্র্যাকটিক্যালি যদিও অ্যাক্সিয়াল লোড আসে, কিন্তু আমরা সেটাকে নেগলেক্ট করব। ইন জেনারেল আমরা কনসিডার করব যে একটা বিমে শুধুমাত্র এই ভার্টিক্যাল লোডই আসবে, আর এই ভার্টিক্যাল লোডগুলোকে বলা হয় ট্রান্সভার্স লোড। অর্থাৎ এই লোডগুলোর সাথে ভার্টিক্যালি যে লোডগুলো পড়ছে বিমের উপরে, বিমের যে লংজিটিউডিনাল অ্যাক্সিস তার সাথে এই লোড 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য আমরা এগুলোকে বলছি ট্রান্সভার্স লোড। তো বিমের ওপরে যদিও কোনো অ্যাক্সিয়াল লোড আসে প্র্যাকটিক্যালি, কিন্তু আমরা অ্যাজ এ বিগিনার্স আমরা ধরে নেব বিমের ওপরে কোনো অ্যাক্সিয়াল লোড আসবে না, শুধুমাত্র ট্রান্সভার্স লোড আসবে। সেই জন্য এই হিঞ্জ সাপোর্টে যদিও দু ধরনের সাপোর্ট রিয়াকশান আসতে পারে, আমরা কনসিডার করব শুধুমাত্র এক ধরনের সাপোর্ট রিয়াকশানই আসবে, সেটা হলো ভার্টিক্যাল ওয়াই ডাইরেকশানে। রোলারে তো অবশ্যই একটাই ভার্টিক্যালি সাপোর্ট আসবে, এখানে কোনো হরাইজন্টাল রিয়াকশান আসবে না, আসার কথা নয়। কিন্তু হিঞ্জ সাপোর্টে যদিও আমরা এক্স ওয়াই দুটো রিস্ট্রেন আছে, আমরা জানি যে এক্স আর ওয়াই দুটোতে সাপোর্ট আসে, কিন্তু আমরা ধরে নেব যে শুধুমাত্র ট্রান্সভার্স লোড অ্যাপ্লাই হবে বিমে, সেই জন্য এখানে শুধুমাত্র ভার্টিক্যাল সাপোর্টই আমরা এখানে কনসিডার করব, কোনো হরাইজন্টাল সাপোর্ট কনসিডার করব না। কারণ এখানে কোনো হরাইজন্টাল সাপোর্ট তখনই আসবে যখন এখানে কোনো হরাইজন্টাল লোড আসবে, অর্থাৎ হরাইজন্টাল লোড মানে অ্যাক্সিয়াল লোড। তো বিমে কোনো অ্যাক্সিয়াল লোড আসে না, তাই আমরা কোনো হরাইজন্টাল রিয়াকশানও কনসিডার করব না হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে। তো এই ছবিটার মধ্যে ওপরেরটাকে আমরা কারেক্ট হিসাবে মেনে নিচ্ছি, কারণ আমরা দেখছি যে শুধুমাত্র ট্রান্সভার্স লোড আসছে বিমের উপরে, আর কোনো অ্যাক্সিয়াল লোড আমরা এখানে বিমের উপরে কনসিডার করব না। সেই জন্য আমরা এখানে যদিও এটা হিঞ্জ সাপোর্ট, তবুও কোনো হরাইজন্টাল রিয়াকশান আসবে বলেও আমরা এটাকে ধরব না। এখানে এটা একটা প্রপড ক্যান্টিলিভার, এখানেও কিন্তু আমরা ধরবো যে এখানে কোনো হরাইজন্টাল সাপোর্ট রিয়াকশান নেই, শুধুমাত্র ভার্টিক্যাল সাপোর্ট রিয়াকশান আছে। আর যেহেতু এটা ফিক্সড, সেই জন্য এখানে একটা মোমেন্ট আছে। এটা একটা ক্যান্টিলিভার বিম, এখানে কিন্তু আমরা দেখব শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশান আর মোমেন্ট, এই দুটোই আছে, কোনো হরাইজন্টাল সাপোর্ট নেই। এইভাবে আমরা এগুলোকে কনসিডার করব অ্যাজ এ বিগিনার্স। তো একটা বিম যখন আমরা 1D এলিমেন্ট হিসাবে কল্পনা করছি, তখন তার মধ্যে যখন লোড অ্যাপ্লাই করছি কি কি হতে পারে। প্রথমত সেটা যখন লোড অ্যাপ্লাই করছি সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুভ করতে পারে, অথবা সেটার কোনো মোমেন্ট অ্যাপ্লাই হতে পারে। তো এই যে ভার্টিক্যালি যে লোড অ্যাপ্লাই হচ্ছে, এই সমস্ত ভার্টিক্যালি লোড
গুলো যে অ্যাপ্লাই হলো, কিন্তু আমাদের যে কন্ডিশন প্রথমেই যে তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের কন্ডিশন হলো আমরা যে স্ট্রাকচারটা তৈরি করছি সেই স্ট্রাকচারের যে কোনো পার্ট আমরা যদি কনসিডার করি সেটার কোনো ভার্টিক্যাল মুভমেন্ট হবে না। অর্থাৎ ভার্টিক্যালি যে ফোর্সগুলো আসছে সেগুলো টোটাল সামেশন 0 হবে। কোনো অবজেক্ট স্টেবল কন্ডিশনে থাকবে, অর্থাৎ ফিক্সড কোনো পয়েন্টে স্থায়ীভাবে থাকবে, এর দুটো কন্ডিশন হতে পারে। এক নম্বর, তার উপরে কোনো লোড অ্যাপ্লাই হচ্ছে না, সেই জন্য তার কোনো মুভমেন্ট নেই। অথবা এমন হতে পারে তার উপর কোনো লোড অ্যাপ্লাই হচ্ছে কিন্তু সেই লোডটা নালিফাই হচ্ছে অপোজিট সেম ম্যাগনিটিউডের অপোজিট ডাইরেকশনের কোনো লোডের সাহায্যে। এখানে সেটাই ঘটছে যে লোড অ্যাপ্লাই হচ্ছে, সেটা নালিফাই হয়ে যাচ্ছে যে অপোজিট ডাইরেকশনের তোমার এই যে সাপোর্ট হয়েছে, এই রিয়াকশন তৈরি হয়েছে, এই সাপোর্ট রিয়াকশনে এটা নালিফাই হয়ে যাচ্ছে। তার জন্য এই বিমের কোনো মুভমেন্ট, ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে না, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সের যে সামেশন সেটা 0 হবে। এখানে যে ডাউনওয়ার্ড মুভমেন্ট সেটাকে যদি আমরা প্লাস ধরি, আপওয়ার্ডটাকে আমরা যদি নেগেটিভ ধরি, তাহলে আমরা পাবো যে এর টোটাল সামেশন 0। দেখো, ডাউনওয়ার্ড মুভমেন্টকে আমরা পজিটিভ ধরেছি এবং আপওয়ার্ড মুভমেন্ট এটা যেহেতু আমরা বলছি যে টোটাল সামেশন অফ ফোর্স 0, তাই এগুলোকে আমরা প্লাস করেছি। কিন্তু কোনো পজিটিভ ভ্যালুর সামেশন 0 হতে পারে না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে যেটা ঘটবে সেটা হলো সাইন কনভেনশন আমরা এখানে দেখব যে ডাউনওয়ার্ড যে লোড আছে তার সাইন যদি আমরা প্লাস কনসিডার করি, আপওয়ার্ড যে সাপোর্ট তার সাইন আমাদেরকে নেগেটিভ কনসিডার করতে হবে। সেই জন্য এটা অ্যাকচুয়ালি এইভাবে ঘটবে যে লোড মাইনাস সাপোর্ট ইকুয়ালস টু 0। এখানে আমরা এইভাবে আমরা দেখব যে ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। এখানে সামেশন অবশ্যই থাকবে, কিন্তু সেই সামেশনের যে প্লাস সাইন সেটা ডিপেন্ড করবে তার ডাইরেকশনের উপরে। ডাউনওয়ার্ড ডাইরেকশনকে যদি আমরা পজিটিভ ধরি, আপওয়ার্ড ডাইরেকশনকে আমাদেরকে নেগেটিভ ধরতে হবে, তাই এই দুটো নেগেটিভ হয়ে গেল, তাই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স 0। এবার আরেকটা এক্সাম্পল দেখি। এখানে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে কিন্তু 3টে সাপোর্ট আছে এবং 3টে সাপোর্টের জন্য 3টে সাপোর্ট রিঅ্যাকশন তৈরি হয়েছে। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স একটা আছে যেটা পজিটিভ এবং আপওয়ার্ড রিঅ্যাকশন 3টে আছে যে 3টে নেগেটিভ, ইকুয়ালস টু 0। অর্থাৎ ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0। তাহলে এটা আমরা বলতে পারি যে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, এটার কোনো এই বিমের কোনো মুভমেন্ট নেই। এখানে দুটো লোড অ্যাপ্লাই হয়েছে এবং 3টে সাপোর্ট প্রডিউস হচ্ছে, তাই দুটো লোড পজিটিভ এবং 3টে সাপোর্ট নেগেটিভ এবং টোটাল সামেশন 0। এইভাবে আমরা এটাকে কনসিডার করব। এর আগে বলেছি যে লোডের ভ্যালু হলো নোন এবং সাপোর্টের ভ্যালু হলো আননোন। তো লোডের ভ্যালু যদি নোন হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে দুটো লোড আমরা অ্যাপ্লাই করেছি এবং তার ভ্যালু আমরা জানি, এবং আননোন যে সাপোর্ট রিঅ্যাকশন তার ভ্যালু কিন্তু আমরা জানি না, সেগুলোকে আমরা কি করব, XYZ হিসাবে কল্পনা করব। তাহলে এই যে প্রবলেমটা, এই যে ইকুয়েশনটা তৈরি হলো, এই ইকুয়েশনটা কি আমরা সলভ করতে পারবো সেটা এখন দেখব। একটু ম্যাথমেটিক্যাল থিওরির দিকে একটু যাব এবার। তার আগে দেখে নিই, একটা এক্সাম্পল ধরে নিই যে আমরা 80 কিলোনিউটন একটা লোড অ্যাপ্লাই করেছি, একটা বিম আছে বিমের উপরে এবং বিমের লেন্থ হলো 4 মিটার এবং এর মিড পয়েন্টে অর্থাৎ 2 মিটার ডিস্টেন্সে মিড পয়েন্টে কিন্তু 80 কিলোমিটার লোড অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমি যদি বলি যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0, তাহলে 80 হলো পজিটিভ যেটা ডাউনওয়ার্ড, আর সাপোর্ট রিঅ্যাকশন RA যেটা নেগেটিভ এবং সাপোর্ট রিঅ্যাকশন RB যেটা হলো নেগেটিভ, যেহেতু এই দুটো আপওয়ার্ড তাই টোটাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0। এখন আমাকে কি করতে হবে, RA আর RB ভ্যালু বের করতে হবে। এখন RA আর RB ভ্যালু আমরা কিভাবে বের করব, এই একটা ইকুয়েশন থেকে আমরা এখন দেখব। সাপোজ ধরে নাও যে এখানে একটা ইকুয়েশন আছে 4x + 7y = 9, এটা একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনের x আর y ভ্যালু আমাকে বের করতে হবে। আমি কি পারবো এখানে বের করতে? এই একটা ইকুয়েশন থেকে কিন্তু আমরা x আর y ভ্যালু বের করতে পারবো না, আমাদেরকে আরো একটা ইকুয়েশন প্রয়োজন হবে। যদি আরো একটা ইকুয়েশন আমি এখানে তৈরি করি, এখন কিন্তু আমরা x আর y এর ভ্যালু ইজিলি বের করতে পারবো। এবং তোমরা অবশ্যই ছোটবেলায় এগুলো করেছো, কিভাবে আমরা এগুলোকে বের করব। ফার্স্ট ইকুয়েশনের সাথে 9 আর সেকেন্ড ইকুয়েশনের সাথে 4 মাল্টিপ্লাই করলাম, করে
এক্স এর যে ভ্যালু সে দুটোকে আমরা এখানে মাইনাস করে দিচ্ছি, দিয়ে ওয়াই এর ভ্যালুটা বের করছি, এবং সেই ওয়াই এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনের ওয়াই এর জায়গায় বসিয়ে দিলেই আমি এক্স এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা সলভ করি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ দুটো আননোন আছে, এক্স আর ওয়াই দুটো আননোন আছে, আর এই দুটোকে বের করার জন্য আমার দুটো ইকুয়েশনের প্রয়োজন। এটাকে সলভ করার জন্য আমাকে দুটো ইকুয়েশনের প্রয়োজন, দুটো আননোন দুটো ইকুয়েশন। সেরকমই এখানে তিনটে আননোন আছে, এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এই তিনটে আননোনকে আমি কি এই দুটো ইকুয়েশনের সাহায্যে সলভ করতে পারবো? পারবো না। আমি যদি এখানে এই সেম প্রসিডিওর অ্যাপ্লাই করি তাহলে দেখবো এখানে দুটো আননোন পর্যন্ত আসলো, কিন্তু এরপরে আর কিছুই করা যাবে না। এর জন্য আমাকে আরো একটা ইকুয়েশন তৈরি করতে হবে। সেই ইকুয়েশনটা তৈরি করে আমাকে এইভাবে এটাকে সলভ করতে হবে। অর্থাৎ জেড, এক্স অ্যান্ড ওয়াই এই তিনটে ভ্যালু আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। অর্থাৎ তিনটে আননোনের জন্য আমাকে তিনটে ইকুয়েশন প্রয়োজন, তবে আমি তিনটে আননোনের ভ্যালু আমরা বের করতে পারবো। তো আমাদের যে ইকুয়েশন ছিল 80 প্লাস আর এ প্লাস আর বি অথবা 80 মাইনাস আর এ মাইনাস আর বি, এটা হলো আমাদের ফার্স্ট ইকুয়েশন। এবং এই আর এ আর বি দুটো আননোন আছে, তার জন্য আমাদেরকে দুটো ইকুয়েশন আমাদের দরকার। তো ফার্স্ট ইকুয়েশন হলো আর এ মাইনাস আর বি ইকুয়ালস টু 0। এটা আমি সামেশনে লিখেছি, এটা অবশ্য মাইনাস হবে। তো সেকেন্ড ইকুয়েশন কি হতে পারে সেটা নিয়ে এখন প্রশ্ন। ফার্স্ট ইকুয়েশন, এটা হলো ফার্স্ট ইকুয়েশন, তাহলে সেকেন্ড এমন একটা ইকুয়েশন আমার চাই এই যে দুটো ইকুয়েশন সলভ করলে আমি আর এ আর আর বি ভ্যালুটা বের করতে পারবো। এখানে আমাদের আননোন ভ্যালু হলো যে এখানে যেমন এক্স ওয়াই জেড এগুলো আননোন ছিল, সেরকমই এখানে আর এ আর বি হলো আননোন। তো আমাদেরকে এখন দরকার যে সেকেন্ড ইকুয়েশন, যে ইকুয়েশন আমরা ক্রিয়েট করলে আমরা আর এ আর আর বির ভ্যালু অর্থাৎ এই আননোন দুটোর ভ্যালু আমরা বের করতে পারবো। তো এর আগে বলেছি যে একটা বিমের উপরে যখন লোড অ্যাপ্লাই হয় তখন এই দুটো রেজাল্টেন্ট হতে পারে। একটা হলো মুভমেন্ট, যেহেতু আমরা ডাউনওয়ার্ড ভার্টিক্যাল ফোর্স অ্যাপ্লাই করছি লোডের বিমের উপরে, তাই ডাউনওয়ার্ড মুভমেন্ট হতে পারে, অথবা মোমেন্ট ক্রিয়েট হতে পারে। একটা হলো ডাউনওয়ার্ড মুভমেন্ট আর একটা হলো মোমেন্ট। তো একটা হলো ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0, এই ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0 যেটা ইকুয়েশন আমরা ক্রিয়েট করেছি সেটা আমাদের মুভমেন্টকে নালিফাই করবে, মুভমেন্টটাকে আটকে দেবে। আর একটা হলো মোমেন্ট, যে মোমেন্টটাকে আটকাবে সেটা হলো সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। এই ইকুয়েশন আমাদের বিমকে কোনো রোটেশন থেকে আটকাবে। তো এই দুটো ইকুয়েশনের কে বলা হয় ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। এই ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়ামের সাহায্যে কিন্তু আমরা এই বিমের সাপোর্ট রিঅ্যাকশন দুটো বের করতে পারবো। এখন মোমেন্ট কি? এখানে দেখতে পাচ্ছ একটা বিম আছে এবং বিমের এই পয়েন্টে একটা এন্ড পয়েন্টে একটা হিঞ্জ সাপোর্ট দেওয়া আছে এবং ফ্রি এন্ডে একটা লোড অ্যাপ্লাই করা হয়েছে। এর রেজাল্ট কি দেখতে পাচ্ছ যে এটা একটা রোটেশন হওয়ার চেষ্টা করছে, রোটেট হওয়ার চেষ্টা করছে। এখানে আমরা বলতে পারি যে আমরা এই বিমের উপরে একটা মোমেন্ট অ্যাপ্লাই করেছি। আর এই বিমের যে পয়েন্টে হিঞ্জ থাকবে সেটাকে বলা হচ্ছে মোমেন্ট সেন্টার, একে বলা হয় মোমেন্ট সেন্টার। এই পয়েন্টে আমরা মোমেন্টটাকে ক্যালকুলেট করব। আর মোমেন্ট ক্যালকুলেশনের ফর্মুলা হলো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখানে ফোর্স কত? 40 কিলোনিউটন। আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা 40 কিলোনিউটন লোড পড়ছে এই বিমের উপরে, আর এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হলো এই সেন্টার থেকে এই লোড পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হলো 2 মিটার। তাই এই মোমেন্টের ভ্যালু হবে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা 40 ইন্টু 2 ইকুয়াল টু 80 কিলোনিউটন মিটার। তো এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা একটু বুঝে নাও, যে লোডের সাথে যে বিমের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের সাথে লোডের যে ডাইরেকশন সেটা 90 ডিগ্রি হতে হবে, তবে কিন্তু আমরা বলতে পারবো সেটাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। অর্থাৎ এই বিমটার ক্ষেত্রে এই যে লোডটা ইনক্লাইন্ড অবস্থায় অ্যাপ্লাই হয়েছে, এখানে কিন্তু কোনো 90 ডিগ্রি ক্রিয়েট হয়নি। এটাকে 90 ডিগ্রি কখন ক্রিয়েট হবে? এই লোডের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে আমরা দেখতে পাবো এমন একটা পজিশন হবে, সেই পজিশনে আমরা
এই যে মোমেন্ট সেন্টার, যেটা এই মোমেন্ট সেন্টার থেকে সেই পজিশন পর্যন্ত যদি লাইন ড্র করি, সেই লাইনটা হবে এই লোডের যে ডাইরেকশন তার সাথে 90 ডিগ্রি। তার মানে এই ডিস্টেন্সটা হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এর ক্ষেত্রে আমি যদি মোমেন্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে এই লোডের ভ্যালুর সাথে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আমরা মুভমেন্টের ভ্যালুটা পাবো। এবার দেখো এই থার্ড কেসে কি হয়, এখানে ইনক্লাইন্ড একটা লোড অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এই ইনক্লাইন্ড লোডের জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে, এখানে লোডের যে ডাইরেকশন আছে এই ডাইরেকশনকে যদি আমরা পিছনের দিকে এক্সটেন্ড করি, তাহলে দেখব যে এই মোমেন্ট সেন্টার থেকে এমন একটা পজিশন আমরা পাবো যেখানে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি হবে। তো এটা হলো তখন এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাই এই থার্ড কেসে আমরা যদি মোমেন্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে ফোর্সের ভ্যালুর সাথে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। এবার মোমেন্টের সাইন কনভেনশন কি সেটা আমরা দেখব। আমরা ফোর্সের সাইন কনভেনশন দেখেছি যে আমরা যদি ডাউনওয়ার্ড ফোর্সকে বা ডাউনওয়ার্ড লোডকে বা ডাউনওয়ার্ড অ্যাকশনকে যাই বলো একই ব্যাপার, তো ডাউনওয়ার্ড ফোর্সকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে আপওয়ার্ড ফোর্স বা আপওয়ার্ড সাপোর্ট বা রিয়াকশন যেটা, সেটাকে নেগেটিভ ধরতে হবে। আর তুমি যদি ডাউনওয়ার্ড ফোর্সকে নেগেটিভ ধরো, তাহলে আপওয়ার্ড ফোর্সকে পজিটিভ ধরতে হবে। আর মোমেন্টের ক্ষেত্রে এখানে দেখো যে এটা মোমেন্ট সেন্টার আর এখানে লোড অ্যাপ্লাই হচ্ছে, তাই এখানে এই যে বিমটা নিচের দিকে এইভাবে ঘুরতে চাইছে, তাই এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তাই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনকে যদি তুমি নেগেটিভ ধরো, এখানে এটা ক্লকওয়াইজ ডাইরেকশন, এই ক্লকওয়াইজ ডাইরেকশনকে তোমাকে পজিটিভ কনসিডার করতে হবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনকে যদি তুমি পজিটিভ কনসিডার করো, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশনকে নেগেটিভ কনসিডার করতে হবে। তো যে কোনো একটা কনসিডারেশন ফলো করাটাই বেটার। এখানে দেখো যে লোডের পজিশনটা, লোডের ডাইরেকশনটা যখন চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু মুভমেন্টের ডাইরেকশনও চেঞ্জ হয়ে গেছে। এখানে ডাউনওয়ার্ড লোড ছিল, ডান দিকে মোমেন্ট সেন্টার, আর বাঁ দিকে লোড আছে যেটা ডাউনওয়ার্ড লোড। এখানে ডান দিকে মোমেন্ট সেন্টার আর বাঁ দিকে যে লোড আছে সেটা আপওয়ার্ড লোড। এই আপওয়ার্ড লোডের জন্য এটা কিন্তু এটা ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি করেছে, আর ঠিক এর অপোজিটে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি করেছে। এটা হলো মুভমেন্টের সাইন কনভেনশন। এবার আমরা যে সেকেন্ড ইকুয়েশন তৈরি করেছি সেটা হলো সামেশন অফ মোমেন্টস ইকুয়ালস টু 0। তো এখানে সামেশন মানে অবশ্যই সেটা মানে পজিটিভ হবে, যে আমরা সামেশন করছি অ্যাকচুয়ালি, কিন্তু এই সামেশনে যে প্লাস বা মাইনাস সেটা ঠিক করবে ডাইরেকশন। এখানে ক্লকওয়াইজ মোমেন্ট যদি আমরা পজিটিভ ধরে নিই, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে আমাদেরকে নেগেটিভ ধরতে হবে। তাই এখানে দেখো রেড কালার যে পজিটিভ মোমেন্ট সেটাকে আমরা পজিটিভ করছি, আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যেটা সেটাকে আমরা নেগেটিভ করে দিয়েছি। তো ক্লকওয়াইজ মোমেন্ট মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু 0। তো এটাই হলো মোমেন্টের ইকুয়েশন, সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। এবার আমরা আরো একটু ডিটেলসে এই মোমেন্টকে সাইন কনভেনশনের সাথে দেখব। এখানে দেখতে পাচ্ছ লোড 1 2 3 ব্লু কালার সাপোর্ট, আর গ্রিন কালারের যে লোড আছে 1 2 3। এই লোড আর সাপোর্টের জন্য যে মোমেন্টগুলো তৈরি হচ্ছে সেগুলো পজিটিভ না নেগেটিভ সেগুলো আমরা ভালোভাবে এখানে দেখব। প্রথমে দেখি যে এই যে মোমেন্ট সেন্টার দেখছো, এই মোমেন্ট সেন্টারের বাঁ দিকে শুধুমাত্র সাপোর্ট আছে, তাই সাপোর্ট 1 ইন্টু A1 এর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে, তাই এটা পজিটিভ। আচ্ছা, 1 যে লোড আছে গ্রিন কালারের, লোড ইন্টু B3, এটা এটাও ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে, এটাও পজিটিভ। 2 যে সাপোর্ট আছে ব্লু কালার, এটা যে ডিস্টেন্স আছে A2 এর ব্লু কালারের যে লোড, এই দুটো মিলিয়ে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে, তাই এটা হয়েছে নেগেটিভ। আর গ্রিন কালারের যে লোড নাম্বার 2 এটা ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে, তাই এটা পজিটিভ হয়েছে। আর সাপোর্ট রিয়াকশন 3 সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে, সেটা নেগেটিভ হয়েছে। আর গ্রিন কালারের যে পজিটিভ এই লোড আছে সেটা ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে, তাই এটা পজিটিভ হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোমেন্টের
যে ডাইরেকশন তার সাথে কিভাবে পজিটিভ আর নেগেটিভ কনসিডার করা হয়েছে উইথ সাইন কনভেনশন। এবার মোমেন্ট সেন্টারটা একটু এই পজিশনে আমরা রেখেছি। এবার দেখো কিভাবে এই মোমেন্টগুলো পজিটিভ আর নেগেটিভ হয়েছে। এখন মোমেন্ট সেন্টার একদম এন্ডে আছে। এখানে দেখো লোড নাম্বার 3 যেটা, সেটা কিন্তু মোমেন্ট সেন্টারের উপরেই অ্যাক্ট হয়েছে, তাই লোড নাম্বার 3 এর সাথে যে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা কিন্তু অ্যাকচুয়ালি 0, তাই লোড নাম্বার 3 এর জন্য কিন্তু কোনো মোমেন্ট এখানে নেই। যে পয়েন্ট আমার মোমেন্ট সেন্টার হবে সেই পয়েন্টের উপরেই যদি কোনো লোড অ্যাক্ট করে তাহলে কিন্তু সেখানে কোনো মোমেন্ট ক্রিয়েট হবে না, কারণ সেখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স 0। এবার আমরা দেখব এখানে সেকেন্ড ইকুয়েশনটা তৈরি করব সেই প্রবলেমে, যেখানে আমরা মোমেন্ট সেন্টার এ পয়েন্টকে ধরে নিচ্ছি। আমরা বি পয়েন্টকেও ধরতে পারি, কিন্তু যে কোনো একটা পয়েন্টকেই তুমি ধরতে পারো, অসুবিধা নেই। তো আমরা এ পয়েন্টকে ধরছি, টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ। তো আর বি যে পয়েন্ট, আর বি যে রিয়াকশন, সেই রিয়াকশনের জন্য এ পয়েন্টে কিন্তু এর যে মোমেন্ট সেটা কিন্তু 0 হবে আর এর জন্য। আর এ যে সাপোর্ট রিয়াকশন তার জন্য এ পয়েন্টে যে মোমেন্ট সেটা কিন্তু 0 হবে, কারণ আর এ আর মোমেন্ট সেন্টার কিন্তু একই পয়েন্টে আছে, তাই এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু 0। আর বি যে সাপোর্ট, সেই সাপোর্টের জন্য এ পয়েন্টে যে মোমেন্ট সেন্টার আছে সেই মোমেন্ট সেন্টারে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি হচ্ছে, আর আমরা কনসিডার করছি যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ, তাই এটা নেগেটিভ কনসিডার করছি। এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এখানে যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের যে ভ্যালু সেটা হবে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্স হলো আরবি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো 4, তাই আরবি ইন্টু 4, আর এটা মাইনাস, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে। 80 কিলোনিউটন যে লোড, সেই লোড মোমেন্ট সেন্টারে একটা ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে, তাই এটা পজিটিভ হয়েছে, আর মোমেন্টের ভ্যালু হবে লোড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো 80 ইন্টু 2 হলো এর ভ্যালু। তো মাইনাস আরবি ইন্টু 4 প্লাস 80 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 0, যেহেতু এটা সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। এটাই আমাদের সেকেন্ড ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটা সলভ করলে আমরা পাবো যে আরবির ভ্যালু 40, এবং এই আরবির ভ্যালু 40টাকে ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে আমরা পাচ্ছি যে আর এর ভ্যালু হলো 40 কিলোনিউটন। তাহলে আমরা এখানে যে আর এ আর আরবির ভ্যালু পেলাম, সেটা কিভাবে পেলাম? আমরা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম সলভ করে পেলাম। এই ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম কি? সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়ালস টু ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0 আর সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। এই যে দুটো ইকুয়েশন আমরা তৈরি করলাম, এই দুটো ইকুয়েশন হলো ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। এখানে আরো একটা এক্সাম্পল আমরা নিয়েছি, যেখানে তিনটে সাপোর্ট আছে এ বি সি। এখানে এ আর সি তে হিঞ্জ সাপোর্ট আর বি তে আছে রোলার সাপোর্ট, কিন্তু যেহেতু আমাদের এই এলিমেন্টটা একটা বিম এলিমেন্ট, তাই এখানে কোনো অ্যাক্সিয়াল ফোর্স বা হরাইজন্টাল ফোর্স আসছে না, তাই এখানে কোনো হরাইজন্টাল রিয়াকশনেরও কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ভার্টিক্যাল লোড আছে, ট্রান্সভার্স লোড, সেই জন্য এখানে অনলি ভার্টিক্যাল সাপোর্টই আসবে। তো এখানে দেখতে পাচ্ছ তিনটে সাপোর্ট আছে, আর এ, আর বি আর আর সি, আর একটা ভার্টিক্যাল লোড আছে 80 কিলোনিউটন। তো এই প্রবলেমটাও কিন্তু আমরা দেখবো যে কিভাবে সলভ করা যায়। আমরা জানি যে আমাদের ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম হলো দুটো, সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়ালস টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। তো সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়ালস টু 0 যদি করি, তাহলে এখানে আমাদের ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ফোর্স 80 আছে, যেটা আমরা পজিটিভ কনসিডার করছি, আর আপওয়ার্ড রিয়াকশন আর এ আছে, যেটা মাইনাস নেগেটিভ কনসিডার করছি, আর আর সি যেটা নেগেটিভ কনসিডার করছি, যেহেতু এটা আপওয়ার্ড আছে, আর আর বি এটাও কিন্তু নেগেটিভ, কারণ এই দুটো কিন্তু আপওয়ার্ড সাপোর্ট রিয়াকশন। তাই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এখানে আমরা 0 ইকুয়ালস টু 0 করছি, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। আর সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0, এখানে আর এর জন্য কোনো মোমেন্ট আসবে না, আমরা এ পয়েন্ট থেকে মোমেন্ট সেন্টার ধরছি,
তাই আর এর জন্য কোনো মোমেন্ট আসবে না। 80 কিলোনিউটন, আরসি আর আরবি এই তিনটে ফোর্সের জন্যই কিন্তু মোমেন্ট প্রডিউস হবে, এবং 80-র জন্য ক্লকওয়াইজ মোমেন্ট, আরসি আর আরবির জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি হবে। তাই আরসি আর আরবির জন্য যে দুটো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সে দুটো হবে নেগেটিভ, আর 80-র জন্য যে ক্লকওয়াইজ মোমেন্ট সেটাকে আমরা পজিটিভ কনসিডার করছি। ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা পজিটিভ কনসিডার করছি আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে নেগেটিভ কনসিডার করছি। তাই আরবি ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স 4, মোমেন্ট সেন্টার থেকে আরবির যে ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স 4 মিটার, তাই আরবি ইন্টু 4 মাইনাস হয়েছে, আর আরসি ইন্টু 3 এটাও কিন্তু মাইনাস হয়েছে, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আমরা নেগেটিভ কনসিডার করছি, আর 80 কিলোনিউটন ইন্টু 2 এটা পজিটিভ কনসিডার করছি। এখানেও কিন্তু দুটো ইকুয়েশন আমরা তৈরি করতে পেরেছি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0 আর সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। কিন্তু এখানে দেখো যে আননোন রিয়াকশন, যেটা আননোন ভ্যালু, সেটা হলো তিনটে, আর এ আরবি আর সি। এখানে আরবি আর আরসি দুটো আছে, কিন্তু এখানে আছে আর এ আরবি আর সি, অর্থাৎ আমাদের কাছে দুটো ইকুয়েশন আছে আর তিনটে আননোন আছে। আমরা আগেই দেখেছি যে তিনটে আননোন সলভ করার জন্য আমাদের তিনটে ইকুয়েশন দরকার। দুটো ইকুয়েশন দিয়ে আমরা তিনটে আননোন সলভ করতে কোনোভাবেই পারবো না। সেই জন্য দুটো ইকুয়েশন আর তিনটে আননোন যেহেতু আছে, আমরা কোনোভাবেই দুটো ইকুয়েশন দিয়ে তিনটে আননোন সলভ করতে পারবো না। এবার আমরা দেখব যে কোন কোন ধরনের প্রবলেম এক্স্যাক্টলি আমরা সলভ করতে পারবো আর কোন কোন ধরনের প্রবলেম সলভ করতে পারবো না। এখানে দেখো দুটো একটা বিমের উপরে দুটো লোড অ্যাপ্লাই হচ্ছে এবং এখানে দুটো সাপোর্ট রিয়াকশন আছে। এটাকে আমরা সলভ করতে পারবো, কারণ আমাদের কাছে শুধুমাত্র দুটো ইকুয়েশন আছে আর এখানে দুটো আননোন আছে। সাপোর্ট রিয়াকশন আননোন হয়, এটা আগেই দেখেছো, এবং লোড সবসময় নন ভ্যালু হয়। তাই লোডগুলো তো ক্যালকুলেশন করার কোনো ব্যাপার নেই, যেহেতু এটা নন ভ্যালু, আমরা জানি কত লোড অ্যাপ্লাই হচ্ছে, শুধুমাত্র সাপোর্ট রিয়াকশনই আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাই এখানে দুটো সাপোর্ট রিয়াকশন আছে আর আমাদের কাছে দুটো ইকুয়েশন আছে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0 আর সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। তাই এই ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারবো। সেকেন্ড কেসে তিনটে সাপোর্ট রিয়াকশন আছে, কিন্তু আমাদের কাছে যেহেতু দুটো ইকুয়েশন আছে, আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো না। বা এখানে যখন চারটে রিয়াকশন দেখতে পাচ্ছ, এটা আমরা সলভ করতে পারবো না। এখানে ক্যান্টিলিভার বিম আছে, যেখানে ক্যান্টিলিভারে শুধু ভার্টিক্যাল আর মোমেন্ট এই দুটোই রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি, হরিজন্টাল রিয়াকশন আসবে না, কারণ এটা একটা বিম, আর বিমে যেহেতু ট্রান্সভার্স লোড আছে, হরিজন্টাল কোনো ফোর্স এখানে আমরা কনসিডার করছি না, তাই হরিজন্টাল কোনো রিয়াকশনও আসবে না। তো আমরা এখানে এই দুটো রিয়াকশনই কনসিডার করব। তো এই ধরনের ক্যান্টিলিভার বিম কিন্তু আমরা সলভ করতে পারবো। কিন্তু এটা যদি প্রপড ক্যান্টিলিভার হয়, দেখো প্রপড ক্যান্টিলিভারে এখানে একটা হিঞ্জ আছে, তাই এখানে একটা সাপোর্ট আছে। সো এখানে তিনটে রিয়াকশন চলে এসছে, হিঞ্জের জন্য একটা আর ফিক্স সাপোর্টে দুটো। তো তিনটে সাপোর্ট রিয়াকশন চলে এসেছে। তো এই তিনটে সাপোর্ট রিয়াকশন আসার জন্য এটা এই প্রপড ক্যান্টিলিভার কিন্তু আমরা সলভ করতে পারবো না। এখন আমরা দেখব যে কোন ধরনের বিমকে কি বলে সেটা একটু দেখে নেই। এই ধরনের বিমকে আমরা বলছি সিম্পলি সাপোর্টেড বিম, এই ধরনের বিমকে আমরা বলছি ক্যান্টিলিভার বিম। তো এই দুটো টাইপের বিমই কিন্তু আমরা সলভ করতে পারবো এই ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে, যেটা হলো সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়ালস টু 0 আর সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। তো এই দুটো ইকুয়েশন দিয়ে আমরা দুটো আননোন সলভ করব। এখানে একটা ভার্টিক্যাল সাপোর্ট রিয়াকশন আছে আর এখানে একটা ভার্টিক্যাল সাপোর্ট রিয়াকশন আছে। এখানে যেহেতু দুটো সাপোর্ট রিয়াকশন আর আমরা দুটো ইকুয়েশন তৈরি করতে পারি, তাই সিম্পলি সাপোর্টেড বিম আমরা সলভ করতে পারবো। এখানে ফিক্সড এন্ডে দুটো সাপোর্ট রিয়াকশন, একটা হলো ভার্টিক্যাল সাপোর্ট রিয়াকশন আর একটা হলো মোমেন্ট, দুটো সাপোর্ট রিয়াকশন। তাই এটাকেও আমরা ক্যান্টিলিভার বিমকেও আমরা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে সলভ করতে পারবো। আর এই ধরনের বিমকে, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস বিম, সে দুটোর বেশি তোমার সাপোর্ট রিয়াকশন যেখানে আছে, দুটোর বেশি এটা হতে হবে, সেটাকে বলছি আমরা কন্টিনিউয়াস বিম। বা এটা কন্টিনিউয়াস, এক সাইডে আবার ওভারহ্যাঙ্গিং আছে, বা এটা প্রপড ক্যান্টিলিভার। এই ধরনের বিমকে আমরা সলভ করতে পারবো না, ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়ামের সাহায্যে আমরা সলভ করতে পারবো না। তো এই যে ধরনের প্রবলেমকে আমরা সলভ করতে পারবো এই সিম্পলি সাপোর্টেড বা ক্যান্টিলিভার, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার। কারণ আমরা যে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে
সলভ করছি এটাকে বলা হয় ইকুয়েশন অফ স্ট্যাটিক। এটাকে আমরা স্ট্যাটিক্যালি এই স্ট্রাকচারটা সলভ করছি, এটা সেই জন্য এটাকে বলা হচ্ছে যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার। আর এই ধরনের যে স্ট্রাকচার, এই সমস্ত স্ট্রাকচার কন্টিনিউয়াস বিম বা কন্টিনিউয়াস উইথ ওয়ান সাইড ওভারহ্যাঙ্গিং অথবা কন্টিনিউয়াস উইথ বোথ সাইড ওভারহ্যাঙ্গিং অথবা প্রপড ক্যান্টিলিভার, এই ধরনের স্ট্রাকচারকে বলা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। কারণ এই ধরনের স্ট্রাকচারে যেহেতু দুইয়ের বেশি সাপোর্ট রিঅ্যাকশন আছে, সেই জন্য আমরা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে এই ধরনের স্ট্রাকচারকে সলভ করতে পারবো না। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচার যেখানে আমরা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে আমরা সমস্ত রিঅ্যাকশনগুলোকে বের করতে পারি, সাপোর্ট রিঅ্যাকশনের ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে পারি। আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার হলো সেই স্ট্রাকচার যেগুলোর সাপোর্ট রিঅ্যাকশন আমরা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়ামের সাহায্যে সলভ করতে পারবো না। তো বেসিক্যালি আমাদের স্ট্রাকচার দুই ধরনের হয়, একটা হলো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার, আর একটা হলো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এরপরের ভিডিওতে আমরা দেখব স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারকে কিভাবে অ্যানালাইসিস করা হয় সেই সম্পর্কে বিস্তারিত আমরা এর পরের কোনো ভিডিওতে আলোচনা করব।